উত্তরীয় এবং ক্রেস্ট উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা জনাব বেদানন্দ ভট্টাচার্যকে। শ্রদ্ধেয় জগন্নাথ সাহক এমপি, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় জগন্নাথ সাহক এমপিকে উত্তরীয় পরিধান করিয়ে দিচ্ছেন জেলা পরিষদের সদস্য। আমরা আমাদের এই গণী মানুষকে আমাদের প্রেমে ধরে রাখতে চাই, ছবি তোলার জন্য আমাদের ক্যামেরা পার্সনদেরকে যাতে সুযোগ দেওয়া হয়। এই পর্যায়ে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব বেদানন্দ ভট্টাচার্যকে, জেলা পরিষদের সদস্য। শাহানা সুলতানা হক চৌধুরী, জেলা পরিষদ সদস্য, উত্তরীয় পরিয়ে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বেদানন্দ ভট্টাচার্য মহোদয়কে। আচ্ছা, আমি হাসিনা আপাকে মঞ্চে ডাকছি, জেলা পরিষদ সদস্য। আরো আসতে হবে, অনেক দল এখনো বাকি আছে, তাদের পরিবেশনার পরেও আমরা কিছু রেখে দিয়েছিলাম, তাদেরকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উত্তরীয় পরিয়ে দেবেন হাসিনা আপা। আচ্ছা, এই পর্যায়ে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি ইকবাল সিদ্দিকী মহোদয়কে উত্তরীয় পরিয়ে দেওয়া হবে। ইকবাল সিদ্দিকী মহোদয়কে উত্তরীয় পরিয়ে দেওয়া হবে। সভাপতি সিলেট প্রেস ক্লাব, আমাদের হাসিনা আপা জেলা পরিষদ সদস্য উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। আমাদের পরে শ্রদ্ধেয় বিশেষ অতিথি জনাব মুস্তফা আহমেদ মুর্শেদ, বিশিষ্ট কবি ও কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব মুস্তফা আহমেদ মুর্শেদকে আমাদের জেলা পরিষদ সদস্য আলমাস ভাই উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। এই পর্যায়ে আজকের আয়োজনের সভাপতি জনাব আমাদুজ্জোহরা রওশন জেবিন মহোদয়কে উত্তরীয় পরিধান করিয়ে দিচ্ছেন জেলা পরিষদ সদস্য জনাব আমাদুজ্জোহরা রওশন জেবিন, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট। সবাইকে ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি আমাদের আজকের আলোচক বৃন্দকে করতালির মাধ্যমে অভিনন্দিত করার জন্য। আমরা চলে যাচ্ছি আলোচনা পর্বে। প্রথমে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট প্রেস ক্লাবের সম্মানীয় সভাপতি জনাব ইকবাল সিদ্দিকী মহোদয়কে। সম্মানিত সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের সিনিয়র রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বেদানন্দ ভট্টাচার্য সভাপতি, বিশিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকে এই চমৎকার আয়োজনে মাননীয় প্রধান অতিথি মহোদয়, সিলেট মেট্রোপলিটন পরিষদ মাননীয় কমিশনার মহোদয় আপনি রাষ্ট্রপতি সারলাল, উপস্থিত সুধীবৃন্দ, এখানে অনুষ্ঠানের শুরুতে ছোটদের পরিবেশনা ছিল, আমরা কেউ কেউ সেটি উপভোগ করেছি। আজকে এই ঋতু পরিবর্তনের এই সময়টাতে আমাদের শীতের সময়টি শেষ হয়েছে, একই সাথে গরমের সূচনা হয়েছে। একটু বিরূপ আবহাওয়ায় বলতে হবে, একই সাথে প্রচণ্ড গরম। এই পরিবেশে খোলা মঞ্চে অনুষ্ঠান চালিয়ে যাওয়া খুবই কঠিন। আয়োজকরা অনেক আয়োজন করেছেন, এখানে ফ্যান রেখেছেন, এখানে শিশুরা ছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই আয়োজনটি দ্বিতীয় দিনের আয়োজন। জেলা পরিষদ সঙ্গে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত আয়োজন, সিলেট বিভাগীয় সদরে আজকে এই পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় দিনের আয়োজন। আমরা জানি অনেকেই গত বছর বিভিন্ন প্রতিকূলতার কারণে, বিশেষ করে কোভিডজনিত পরিস্থিতির কারণে জেলা পরিষদ তাদের মিলনায়তনে আয়োজনটি করেছিলেন। এবার সেই পরিস্থিতি মুক্ত হওয়ায়, অর্থাৎ গত 2 বছরের আমাদের উপর যে দুর্যোগ গিয়েছে করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে, সেখান থেকে আমরা অনেক মুক্ত হয়েছি।
পরম করুণাময়ের কাছে সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আবার হয়তো নানাবিধ আয়োজনের মধ্যে দিয়ে আমাদের যে জাতীয় পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইভেন্ট, বিশেষ করে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন, আজকে স্বাধীনতা প্রাপ্তির আমাদের 50 বছর অতিক্রান্ত হচ্ছে, সেই জায়গায় আজকে আমরা স্মরণ করি স্বাধীনতার নেতৃত্ব যিনি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার 7ই মার্চে সেই আহ্বানের মধ্যে দিয়ে পুরো জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অজস্র মা বোনের ত্যাগের বিনিময়ে আজকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা উপভোগ করছি। নতুন প্রজন্ম হয়তো মুক্তিযুদ্ধের সেই প্রস্তুতি কালের, সেই সূচনাকালের যে কঠিন সময়গুলো তারা জানতে পারবেন না যদি সঠিকভাবে আমাদের লেখকরা, ইতিহাসবিদরা যাদের ইতিহাসগুলো লিখে যান, বিশেষ করে একজন সাহিত্যিক এবং রাজনীতি বিশ্লেষক এখানে মঞ্চে উপস্থিত আসেন, পাশাপাশি মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যে সৈনিক অগ্রসেনানী ছিলেন আমাদের বেদানন্দ দা, তিনিও আজকে মঞ্চে উপবিষ্ট। আমরা স্বাধীনতার 50 বছর পর এসে একটি বিষয় খুব তীব্রভাবে অনুভব করছি, নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সময় মতো হয়তো সঠিকভাবে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের একটা বিরাট অংশ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন থেকে যত দিন যাবে তাদের সংখ্যা কমতে থাকবে। এই জন্য আমাদের উচিত হবে, এখনও যারা জীবিত আছেন, আজকেও একজন সকালবেলা ফোন করেছিলেন একটি আয়োজনে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একজন বীর প্রতীক জানি, আব্দুল মালিক, যিনি গোলাপগঞ্জের বাসিন্দা, তাকে যোগাযোগ করিয়ে দিতে চেয়েছিলাম। একটি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন, কিন্তু দেশে না থাকায় তার সাথে যোগাযোগটি করা সম্ভব হয়নি। আমরা জানি ইতিমধ্যে যে কথাটি আমি বলেছি, আমাদের এই শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলছি। আমাদের সমস্ত আয়োজনে, বিশেষ করে জাতীয় জীবনের যে সমস্ত গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো আছে, দিনগুলো আছে, সেই সমস্ত আয়োজনে অবশ্যই যাতে অন্তত একজন মুক্তিযোদ্ধাকে আমরা সম্মানিত করতে পারি, তাদের সেই গৌরব গাথার কিছুটা অংশ আমরা শুনতে পারি, একই সাথে নতুন প্রজন্মের সাথে সংযুক্ত করিয়ে দিতে পারি। একজন প্রকৃত মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনা একটি বিরল ব্যাপার। আগামী 2-4 বছর পরে হয়তো আমাদের নতুন প্রজন্মের সন্তানদেরকে, নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে আমরা সেই সুযোগটা হয়তো দিতে পারবো না। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে, আমি নিজেও যেটি মনে করি, আমাদের সবারই উচিত সমস্ত প্রতিষ্ঠান সংগঠনের পক্ষ থেকে এই ধরনের বিশেষ আয়োজন, স্বাধীনতা দিবস কিংবা অন্য যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে যাতে এই বিষয়কে আমরা স্মরণ রাখতে পারি, আমার মনে হয় আমাদের জন্য খুবই ভালো হবে। অর্থাৎ মুক্তিযুদ্ধের একটি প্রকৃত ইতিহাস বিনির্মাণের যে নিরন্তর প্রচেষ্টা আমাদের বুদ্ধিজীবীদের রয়েছে, সেখানে কিছুটা হলে নতুন মাত্রা যুক্ত করি। আমি কথা বাড়াচ্ছি না। জেলা প্রশাসন এবং জেলা পরিষদের এই চমৎকার আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই প্রচণ্ড গরমের মধ্যেও প্রচুর সংখ্যক দর্শক শ্রোতা এখানে উপস্থিত আছেন। আমি কথা বাড়াচ্ছি না। সম্মানীয়দের বক্তব্য আমরা শুনবো, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা দেবানন্দ দাস সহ অন্যান্যদের বক্তব্য আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। এই ধরনের আয়োজন আগামীতে আরও সাড়ম্বরে আয়োজিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার অবিচল কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি সিলেট প্রেস ক্লাবের সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় ইকবাল সিদ্দিকী মহোদয়কে তার চমৎকার বক্তব্য দেওয়ার জন্য।
এসেছিলাম গোয়ালদা। হয় আছি ভালো আছি। অন্য আইসি আমার বড় ভাই একজন আছেন প্রধান অতিথি মানে ইয়ত পরিচয় আছে বেঙ্গলোর মুস্তফা আহমদ মুর্শদ স্যার, মুস্তফা আহমদ মুর্শদ স্যার। আচ্ছা আচ্ছা, আমার ইনভাইট করছেন মোবাইল। ভালো হতো ভালো আছেন? হয় তো দিলে শেয়ার করতেন লাইভ সব দিলে দেন শেয়ার করে আপনার কটা ফটো দিলেন বুঝছেন? যাই হোক প্রিয় দর্শক, বঙ্গবন্ধুর জন্মশত ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন 2022 3 দিন ব্যাপী সিলেট জেলা পরিষদ এবং সিলেট জেলা যুবলীগের সভাপতি জনাব শামীম আহমদ আমরা আয়োজনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আবারও আমরা বক্তব্যে চলে যেতে চাই। এ পর্যায়ে যিনি বক্তব্য প্রদান করবেন তার সম্পর্কে একটু না বললেই নয়, আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মাননীয় বিশেষ অতিথি মুজতবা আহমেদ মুর্শেদ। তিনি একজন প্রখ্যাত কবি ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং চমৎকার করে কথা বলেন। তার বক্তব্য শুনলেই সেটি আপনারা বুঝতে পারবেন। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তার ছোট বোন বর্তমান জাতীয় সংসদের মেম্বার। তার বাবা ছিলেন নেতৃত্বের অন্যতম সংগঠক এবং বৃহত্তর দিনাজপুর জেলার আওয়ামী লীগের সভাপতি। 70 সালের নির্বাচনে জয়ী এমএলএ, আমাদের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য জনাব এম আজিজুর রহমান। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জনাব মুর্শেদের প্রাণবন্ত আলোচনা যে কোনো অনুষ্ঠানের শ্রী বৃদ্ধি করে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মুজতবা আহমেদ মুর্শেদ, কবি ও কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক, আজকের অনুষ্ঠানের সম্মাননীয় বিশেষ অতিথি। আমি তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। স্বাধীনতা, তোমার কাছে চেয়েছিলাম একটি মহান নাম। আমায় তুমি দিয়েছিলে বাংলাদেশের সমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার সামনে উপস্থিত পূর্ণভূমি সিলেটের মানুষেরা, আমার ভালোবাসা গ্রহণ করুন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর আয়োজন সিলেট জেলা পরিষদ। সে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজকের আলোচনা অনুষ্ঠানের সভাপতি আমার বোন, আমার রাজনৈতিক চাচা, শ্রদ্ধেয় জননেতা দেওয়ান ফরিদ গাজী, তার সুযোগ্য কন্যা আমাতুজ্জোহরা রওশন জবিন, এবং আজকের এই আলোচনার প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ, এবং মঞ্চে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় দাদা দেবানন্দ, অন্য নেতৃবৃন্দ, আপনাদেরকে আমার ভালোবাসা। আমি অসম্ভব আনন্দিত সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন। আমি ঢাকা থেকে ছুটে এসেছি আমার স্ত্রীকে সাথে নিয়ে, সামনে আছে বসে আমার সহধর্মী। প্রিয় বন্ধুরা, আমি যখন বাংলাদেশের স্বাধীনতার আলাপ করতে মঞ্চে আসি, আমি যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে কখনো কোনো আসরে উপস্থিত হই, তখন
স্মরণ করি আমার এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদেরকে গভীর শ্রদ্ধায় নত হই। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে ৩ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হানি করেছিলেন তাদেরকে। আমি যখন আমার স্বাধীনতার কথা উচ্চারণ করতে আসি, আমি যখন আমার জাতির পিতার কথা বলতে আসি, আমার তখন মনে হয় এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এখনো পূর্ণাঙ্গভাবে আমাদের মানুষের কাছে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে এসে পৌঁছয়নি। এইটি হচ্ছে গভীর দুঃখের। 1975 সালের 15 আগস্ট যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো, শুধু তার দুকন্যা বেঁচে রইলেন। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি হারিয়ে গেল 7ই মার্চের বজ্রকণ্ঠ বঙ্গবন্ধুর সেই আওয়াজ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আবার যখন 1996 সালে 20 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলো, আমাদের জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, তখনই সেই ভাষণটি আমাদের কাছে আবার পুনর্জন্ম লাভ করলাম, শুনতে পেলাম। কিন্তু এর পেছনের ইতিহাসটি কি বন্ধুরা? স্বাধীনতার এই কণ্ঠস্বরটি একদিনে ধ্বনিত হয় নাই। আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগ গড়ে উঠেছিল, আমরা সেই ইতিহাসে জানি। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানে পাকিস্তানের সামরিক জান্তা আইয়ুব খানের পরাজয়, এবং জাতির পিতা বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলখানায় ছিলেন, তাকে মুক্ত করে আনা হলো ফেব্রুয়ারি-মার্চ 69 সাল। এরই ধারাবাহিকতায় 1970-এর নির্বাচন এবং আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন, তারপরে 71-এর মুক্তিযুদ্ধ শুরু। মুক্তিযুদ্ধ শুরুর আগে পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে এই আওয়ামী লীগের হাতে, যারা কিনা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয়েছিল, তাদেরকে ক্ষমতা হস্তান্তর না করে গণহত্যায় মেতে উঠল। গণহত্যা 25শে মার্চের কাল রাত্রি আগে জাতির পিতা 7ই মার্চে ঢাকার রেসকোর্স ময়দানে সেই যে আহ্বান জানিয়েছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, সেই ভাষণটি আপনাদেরও জানা। প্রিয় বন্ধুরা, আমি যখন উচ্চারণ করি, স্বাধীনতার কথা বলি, আমার তখন মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমার তখন বয়স 11 বছর, এখন 61 পার করেছি। স্বাভাবিকভাবে রক্তে কাঁপন লাগে যেমন, তেমন একটি ক্রন্দন ধ্বনিত হয় স্বাধীনতার 50 বছরে এ আমি কোন বাংলাদেশ দেখছি। আমি যখন এই রকম মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনতার কথা বলি, যখন এই রকম মঞ্চে দাঁড়িয়ে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির কথা বলি, তখন মনে পড়ে যায় সেই বালক বেলায় তার সঙ্গে আবার প্রথম সাক্ষাৎ। কেননা আমার পিতা বৃহত্তর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সেই সময়ের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান ছিলেন বঙ্গবন্ধুর সাথে সহপাঠী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা ইসলামিয়া কলেজে বেকার হোস্টেলে থাকতেন এবং রুমমেট ছিলেন। সেই সুবাদে আব্বা রাজনৈতিক নেতা হওয়ার একদিকে যেমন, সেই একই সাথে ছিলেন বঙ্গবন্ধুর বন্ধু। দিনাজপুরে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাড়িতে যেতেন। যখন 1969 সালে উনি আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলখানা থেকে মুক্তি পেলেন, উনি দিনাজপুরে গিয়েছিলেন 10 অক্টোবর। সন্ধ্যা হয়ে গেছে, ঢুকেছে 11 অক্টোবর আমার সাথে প্রথম দেখা। আব্বা নিয়ে গেলেন দিনাজপুর শহরের কাচারির পাশে একটি ডাক বাংলো দোতলায়। উনি এই প্রথম দেখা, স্নেহ ভরে জড়িয়ে ধরলেন। বিশাল দীর্ঘদেহী মানুষ, গায়ে স্যান্ডো গেঞ্জি, চেক লুঙ্গি পরা। আমি ছোট্ট বালক, তার আমার মাথার পিঠের কাছে থেকে গেল। এই মহান মহিমান্বিত মানুষটির স্পর্শ আমি পেয়েছি। আরেকটি অদ্ভুত স্মৃতি, 70-এর নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণায় তৎকালীন পূর্ব পাকিস্তান চষে ফিরছেন উনি। শীত তখনও আসেনি, আমার মনে হয় নভেম্বরের দিকের ঘটনা। পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও এলেন। আমি ঠাকুরগাঁয় অবস্থান করছিলাম। ঠাকুরগাঁর মঞ্চে ভাষণ দেবেন, আমি উঠেছি। যেহেতু
আমার পিতা ওইখানকার আসনের MNA ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী ছিলেন। ঠাকুরগাঁ থেকে দিনাজপুর 36 মাইল, একই সাদা গাড়ি, সেই টয়োটা গাড়ির ছবি আপনারা অনেকেই দেখেছেন। আর যারা তাকে জীবিত দেখেছেন সেই সময় হয়তো বেদানন্দদা দেখে থাকতে পারেন। সে গাড়ির পেছনে আমি, সামনে বঙ্গবন্ধু, বাম দিকে ডানে ড্রাইভার, মাঝখানে পেছনে আমি, আমার বামে আমার পিতা, ডান দিকে প্রখ্যাত রাজনীতিবিদ মাওলানা আব্দুর রশিদ তর্কবাদী। এই যে স্মৃতি, এই স্মৃতি থেকে আমি এইটুকুন বলতে চাই যে আমার এইটুকুন অধিকার বোধ মানুষের কাছে সত্যটি বলা, আমার এইটুকুন দায়িত্ববোধ আমি পালন করতে চাই যে ইতিহাসের যে বাংলাদেশের জন্মের লগ্নের কথাটি তরুণ প্রজন্মের কাছে বলে যেতে চাই। স্বাধীনতার ইতিহাসের লম্বা যে ধাপটা আছে আপনারা সবাই জানেন। আমি আজকে অন্য একটি জায়গায় আলোকপাত করে আমার বক্তব্য শেষ করব। সেইটি হচ্ছে, একটি দেশ স্বাধীনতা লাভ করলো, তার ভূখণ্ড স্বাধীনতা পেল, সার্বভৌমত্ব পেল, বাংলাদেশ তার লাল সবুজ পতাকা পেল। কিন্তু বাংলাদেশ পরিচালিত হবে কেমন করে, চলবে কেমন করে, সেইটি হচ্ছে তার সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সংবিধানটি আমাদের হাতে দিলেন। সেই সংবিধানটির মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার সমস্ত কথাগুলি উল্লেখিত করা আছে। সংবিধানের সমস্ত কথা বলবো না। 14 ডিসেম্বর 1972 সালে সংবিধানের খসড়ার উপরে সামগ্রিক আলোচনার পরে শেষ প্রান্তে সংবিধান অনুমোদিত হওয়ার আগ সময়টায়, আবারও বলি, 14 ডিসেম্বর 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দীর্ঘ ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের ভেতরে ছিল মূলতই সংবিধানে বাঙালি জাতি, এই বাংলাদেশের জনগণ কিভাবে তাদের নিজের অধিকার নিয়ে পরিচালিত হবে সেইটি। সেই যে জীবন দর্শন আমরা যদি জানতে পাই এবং জেনে যদি উপলব্ধি করতে পারি, তাহলেই এই বাংলাদেশ হবে সব মানুষের, জাত পাত ধর্ম বর্ণ ধনী গরিব সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের বাংলাদেশ। এখানে কোনো হানাহানি থাকার কথা না। আপনারা নিশ্চয়ই জানেন 1972 সালে সংবিধানের 4টি মূল স্তম্ভ। আমি জানি এখানে অনেক ছোটরা আছেন, তাদের জন্য এই কথাগুলো ধারণ করা কঠিন। আমি চেষ্টা করেছি সরল সহজভাবে আগের কিছু কথা বলতে, কিন্তু যারা আগামী দিনে আগামী প্রজন্ম প্রস্তুত হচ্ছেন রাষ্ট্র পরিচালনার জন্য, যারা এখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিযুক্ত আছেন, অনেক তরুণ মেধাবী কর্মকর্তা, হয়তো কখনো, আমি বিশ্বাস করি তাদের জানা আছে, তারপরও কাজের চাপে হয়তো কখনো এগুলো পূর্ণভাবে খেয়াল করার অবকাশ নাও হতে পারে। সেই জন্য আমি বঙ্গবন্ধুর উদ্ধৃতিটুকুন বলে কথাগুলি আলোকপাত করি। 4টি স্তম্ভ কি? জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা শেষ 4টি। 75-এ ওনাকে হত্যার পরে এগুলোকে কাটা ছেঁড়া করে সংবিধান বদলে গেল। তার মানে রাষ্ট্র পরিচালনার যে চরিত্রটি বদলে গেল। আমাদেরকে, যারা আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলি, যারা সমাজতন্ত্রের কথা বলি, পাশাপাশি গণতন্ত্রের কথা বলি, যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলি, তাদেরকে ভুল বুঝতে শুরু করানো হলো। এই অপব্যাখ্যা থেকে দূর থাকতে গেলে, অপব্যাখ্যাকে দূর করতে গেলে 4টি স্তম্ভে বঙ্গবন্ধু কি ব্যাখ্যা দিয়েছিলেন? উনি বলেছিলেন জাতীয়তা হচ্ছে একটি অনুভূতি। এই পূর্ব পাকিস্তান, সে সময়ে তৎকালীন পূর্ববঙ্গ, আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে, তারা একটি বোধে, একটি ভাষায়, একটি সংস্কৃতিতে, এই ভূখণ্ডের এই যে সবুজ জমিন, ঘাসের চত্বরে, ধান সোনালী ফসলে যে বিশ্বাস, সেইটার যে অনুভূতি, এই বাংলাদেশে আমি স্বাধীন করেছি আমার মা বোনের ইজ্জতের বিনিময়, আমার লাখো লাখো ভাইয়ের রক্তের বিনিময়, সেই বোধটা মিলিয়ে হচ্ছে আমাদের জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ কি? বাঙালি জাতীয়তাবাদ। আর
গণতন্ত্রের কথা উনি বললেন যে গণতন্ত্র তো আছে, পশ্চিমা দেশেও গণতন্ত্র আছে, সেই গণতন্ত্র আমি চাই না যেই গণতন্ত্রের ওসিলায় লুটেরা শ্রেণী তৈরি হয়, ধনিক শ্রেণী মানুষের রক্ত চুষে। আমি সেই গণতন্ত্র চাই, উনি স্পষ্ট করে বলেছেন। আমি সব মানুষের গণতন্ত্র চাই, যেন সব মানুষ খেতে পায়, পড়তে পায়, বাঁচতে পারে সঠিকভাবে, এদেশে সব মানুষের, এটাই হচ্ছে গণতন্ত্র। ফলে গণতন্ত্রে যেমন বলবার অধিকারটি সবার থাকবে, গণতন্ত্রে যেমন সবাই সবাইকে সম্মান জানাবে, শ্রদ্ধা করবে, এখানে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার গণতন্ত্র উনি সমর্থন করেন না। সেটারই সাথে সম্পৃক্ত করে বলেছেন উনি সমাজতন্ত্র। সমাজতন্ত্রের কথাটি অতি সরল, আমাদের ইসলামেও সমাজতন্ত্রের কথা আছে। পাশের বাড়ির মানুষটি যেন খেতে পায় তার দিকে চোখ রাখবার কথা আছে। একটি হাদিস আছে, একজন হজ করবার নিয়ত করেছিলেন, অর্থ জমিয়েছেন, হজে যাওয়ার আগ দিয়ে দেখলেন বিদায় নিতে গিয়ে তার পাশের প্রতিবেশী করুণ অবস্থায় আছে, খেতে পায় না, খুব খারাপ খাবার খায়। উনি তার অর্থ দিয়ে সেই প্রতিবেশীকে খাওয়ালেন, হজে যেতে পারলেন না। উনি ঘুমিয়ে আছেন, ওনার এক প্রতিবেশী হজে গেছেন, তিনি কাবা শরীফের এখানে স্বপ্নে দেখলেন এইবারে হজ কবুল হয়েছে। তার সেই প্রতিবেশী, যে প্রতিবেশী হজের নিয়ত করে হজে আসেননি, তার অর্থ বিলিয়ে দিয়েছিলেন। উনি ছেপে যখন বাড়িতে ফিরলেন কয়েক মাস পরে, জড়িয়ে ধরলেন তাকে, বললেন আপনি প্রকৃত হাজি। উনি বললেন কেন? তখন যিনি হজে গিয়েছিলেন তার স্বপ্ন ব্যাখ্যা করলেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কবুল করেছেন তার হজ, যিনি হজে যান নাই তার নিয়ত ছিল প্রতিবেশীর দিকে দেখেছেন। এটি হলো সমাজতন্ত্র। এই সমাজতন্ত্রের কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, উনি স্পষ্ট করে বলেছেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যে মুসলমান সে তার ইসলাম পালন করবে তার মতন করে, যে হিন্দু সে তার ধর্ম পালন করবে। এই বাংলাদেশে বৌদ্ধ খ্রিস্টান আছেন, তারা তাদের ধর্ম পালন করবে। এটাই হচ্ছে ধর্মে নিরপেক্ষ থাকা, অর্থাৎ আমি ধার্মিক হয়ে আরেকজন ধর্মের অনুসারীকে আঘাত না করা। এই হলো আমার সোনার বাংলা। সোনার বাংলা দেখতে শুধু সোনালী ফসলে ভরা, সোনার রঙে রাঙা বাংলাদেশ সোনার বাংলা নয়। সোনার বাংলা হচ্ছে মানুষের অন্তরে বিকশিত যে মানবিক মানুষ, সে মানুষে ভরা বাংলাই সোনার বাংলা। সে বাংলাদেশের স্বপ্নই দেখেছিলেন আমাদের বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকে তারই স্মৃতিচারণ করছি, তারই স্মৃতিতে শ্রদ্ধা জানাতে যে আজকের অনুষ্ঠান সিলেট জেলা পরিষদ আয়োজিত। আমি সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি সিলেটের এই পুণ্যভূমি। এই স্বাধীনতা যারা এনে দিয়েছে, ওই দিন সেই সময়ের সেই তরুণ কিংবা সেই তরুণী জানতো না রণাঙ্গনে গেলে সে কোনোদিন আর ফিরবে কিনা। সে শিক্ষিত ছিল, কম শিক্ষিত ছিল, ধনী ছিল, দরিদ্র ছিল, ডাকাত ছিল, চোর ছিল, রাজনীতিবিদ ছিল, কোনো পরিচয় সেই দিন তারা বহন করে নাই। বহন করেছিল একটি মাত্র পরিচয়, এই দেশের মানুষ। তারা পাকিস্তানি সৈন্যদের হাতে গুলিতে নিহত হচ্ছে, গণহত্যার শিকার হচ্ছে। পাকিস্তানি সৈন্যদের এদেশীয় দোসর রাজাকার আল বদরদের হাতে আমার মা বোন ধর্ষিত হচ্ছে, আমার বাপ মা, আমার ভাই বোন খুন হয়ে যাচ্ছে। এই হত্যাকারীদের ঠেকাতে গেলে আমাকে যুদ্ধে যেতে হবে। আমি ফিরবো কি ফিরবো না আমি জানতাম না। এই বোধ নিয়ে সেই তরুণরা রণাঙ্গনে গিয়েছিল। তাদেরকে লাখো সালাম, তাদের পায়ে প্রণাম। তাদের একজন বীর মুক্তিযোদ্ধা এই মঞ্চে এসে আমাদের গৌরবান্বিত করেছেন, আবার কুর্নিশ তাকে। এই বলে আপনাদেরকে আবারও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তফা আহমেদ মুর্শিদকে। আমরা আসলে আজকে কৃতজ্ঞ বঙ্গবন্ধুর স্পর্শধন্য একজন ব্যক্তিকে এখানে পেয়ে।
তার কথা শুনছিলাম, মনে হচ্ছিল যেন কবিতা শুনছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেটের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা জনাব বেদানন্দ ভট্টাচার্য মহোদয়কে। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট কবি, মুস্তফা আহমদ মুর্শিদ, আমাদের সিলেটের প্রবীণ সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের সভাপতি জনাব ইকবাল সিদ্দিকী, আমার সামনে বসা সুধীবৃন্দ, যুবক তরুণ ভাই ও বোনেরা এবং ছোট্ট সোনামণিরা, এবং সবশেষে যার নামটা আমি ইচ্ছে করেই সকলের সাথে বলিনি, তিনি হচ্ছেন আমাদের ভাবি জেবুন্নেসা হক। সিলেটের সকল রাজনৈতিক আন্দোলনে সেই আমি আমার কিশোর বয়স থেকে যাকে সেই কৌটপয়েন্টে পেয়ে আসছি, তিনি হচ্ছেন জেবুন্নেসা হক, আমাদের ভাবি, সকল লড়াই সংগ্রামের অংশীদার। আমরা একসাথে বহু পথ হেঁটেছি, আমরা একসাথে বহু লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমি তাকে বিশেষভাবে সম্বোধন করছি এবং তার প্রতি শ্রদ্ধাও জানাচ্ছি। তিনি আমাদের এখানে এসে, এই অনুষ্ঠানে এসে আমার তো মনে হয় আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন। এই হোক, আমি মূল কথাতে ফিরে আসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি, দুটি অনুষ্ঠানই একই সাথে উদযাপিত হচ্ছে গত বছর থেকে। এবং গত বছরও জেলা পরিষদ এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন, তখন করোনা পরিস্থিতির কারণে সম্ভবত জেলা পরিষদের অডিটোরিয়ামে করেছিলেন, এবারও করেছেন। তা আমি জেলা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি অনুষ্ঠান সাধারণত একটি সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে করা খুব কঠিন এবং নজিরও খুব বেশি নেই। তো সেই দিক থেকে জেলা পরিষদ একটি উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু এটা কি এই কারণে যে আমি খুব বীর পুরুষ ছিলাম, কিংবা এই কারণে যে আমি খুব সাহসী মানুষ ছিলাম? আমার তো মনে হয় না। আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেই নির্দিষ্ট বাস্তবতায় আমার উপর অর্পিত যে দায়িত্ব, সেটি আমি পালন করেছি। বলতে পারেন যে হ্যাঁ, সেটি পালন করতে পেরেছি, এটি আমার তৃপ্তির বিষয়, স্বস্তির বিষয়। যদি না করতে পারতাম, অভিযুক্ত করতে পারতাম। মুক্তিযুদ্ধ, আমি তখন ছাত্র ইউনিয়নের
জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। এই ইতিহাস তো আপনারা সকলেই জানেন। 70-এর নির্বাচনের পর বঙ্গবন্ধুকে ক্ষমতা দেবে না, বোঝাই যাচ্ছে। বঙ্গবন্ধু অসহযোগের ডাক দিলেন, 7ই মার্চের ভাষণ, এগুলো আপনারা সবাই জানেন। পাশাপাশি আমরা তখন কমিউনিস্ট পার্টির অ্যাক্টিভিস্ট। কমিউনিস্ট পার্টি কতগুলো উদ্যোগ গ্রহণ করে তা নিজের মতো করে। সেটি হচ্ছে ছাত্র ইউনিয়ন, জায়গায় জায়গায় কিছু প্রশিক্ষণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করে। আমরাও সিলেটে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি। এখন যেখানে পুলিশ কমিশনার সাহেবের কার্যালয় নির্মিত হচ্ছে, সেটা আগে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস ছিল। এখানে একটা মাঠ ছিল। এর পাশেই এখন যেখানে ইজি কাপড়ের দোকান আছে, সেইখানে আমাদের অফিস ছিল। তো তখন কমিউনিস্ট পার্টি বেআইনি ছিল, ন্যাশনাল আর্মি পার্টির অফিস হিসাবে এটা ব্যবহার করে। তা আমরা এই মাঠে, এই পানি উন্নয়ন বোর্ডের মাঠে আমরা কুচকাওয়াজ শুরু করলাম, লেফট রাইট ইত্যাদি। আমাদের প্রশিক্ষক হচ্ছেন দুজন। একজন হচ্ছেন আরকান আলী সাহেব, আরকান ভাই। উনি পরে নেপ সিপিডির যে স্পেশাল ডেস্ক ছিল সেটার কমান্ডার হয়েছিলেন। তিনি এখন আর নেই, আমেরিকাতে সম্প্রতি তিনি মৃত্যুবরণ করেছেন। আরেকজন ছিলেন, অনেকেই চিনবেন, বিশেষ করে দেবিন্যাসাভাবে চিনবেন, আমাদের আব্দুল মান্নান আফতাব ভাই, টাকু আফতাব ভাই পাকিস্তান সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে গিয়েছিলেন। তো সেখান থেকে ডিজার্ভ করে চলে আসছে। চলে এসে সে আমাদেরকে লেফট রাইট ইত্যাদি শেখায়। তবে সেখানে আমরা কোনো অস্ত্রের প্রশিক্ষণ দেইনি, কিন্তু এই যে আমরা কুচকাওয়াজ করতাম, চতুর্দিকে হাজার হাজার মানুষ এটা দেখতাম। এর দ্বারা মানুষ কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি, মানুষের মানসিক প্রস্তুতির জায়গাটি তৈরি হয়। যুদ্ধ সম্পর্কে আমাদের আইডিয়াটা কি ছিল? আমরা তো ভাবতাম ওই যে নকশানদের কাছ থেকে শেখা কি বলে মলোটভ ককটেল, পেট্রোল আর ডিজেলের একটা প্রকৌশলে মিশিয়ে ছুঁড়ে মেরে দিলে এটার মধ্যে যুদ্ধ হয়ে যাবে, বা বড় জোর পিস্তল আর গ্রেনেড থাকলে পাকিস্তান আর্মিকে আমরা মেরে শেষ করে দিতে পারি। যুদ্ধ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। মানুষ 1 মার্চ যখন ইহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ করে দিল, আমরা নিজ নিজ বাড়ির থেকে, আমার এখনো মনে আছে, আমার মূল বাড়ি হচ্ছে শিবগঞ্জে, সেখান থেকে আমি আমার একটা ভাঙা ব্রেকলেস সাইকেল ছিল, ওই সাইকেল নিয়ে কুমারপাড়াতে আসার পথে ঘর থেকে বেরোনোর পরে চতুর্দিক থেকে জয় বাংলা আওয়াজ, চতুর্দিক থেকে হাজার হাজার লাখ লাখ মানুষের জয় বাংলা আওয়াজ। যত অগ্রসর হয়েছি মানুষ লাঠি ছোটা দিয়ে রাস্তায় নেমে গেছে, বাঁশের লাঠি দিয়ে যুদ্ধ করবে, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। এটি ছিল জাগরণের মাত্রা, এবং মানুষ মনেও করতো যে বাঁশের লাঠি দিয়ে আমরা মেরে শেষ করে, সুলফি দিয়ে মেরে শেষ করে। গ্রামে, আমাদের দেশে গ্রামে এখনো মারপিট হয়ে যে সুলফি ডাটা এগুলো নিয়ে মানুষ বেরিয়ে গেছে। এর অনেক পরে নেতৃবৃন্দকে একটু বুঝসুঝ করে বেরোতে হয়। আমরা যখন বন্দরবাজারে এখানে সেখানে কিছু কিছু মিছিল করছি, মানুষের মিছিল দেখছি, এর অনেক পরে দেওয়ান ফরিদ গাজী সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের মিছিল বন্দরবাজার পয়েন্টে মানুষ কিন্তু আগে চলে এসছে। তো এই কথাগুলোই আমি এই কারণে বলছি যে এটি একটি জনযুদ্ধ। এর নেতৃত্বের ভূমিকায় ছিল আওয়ামী লীগ, এবং একক নেতৃত্ব ছিল সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা এরকম বিষয় নয়
যে কোনো হঠাৎ করে বা কোনো পীর ফকিরের আশীর্বাদে এক জায়গায় এক বীর পুরুষের জন্ম হলো, আর তিনি আস্তে আস্তে বড় হলেন, হয়ে তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো। আর ইহা খান নামে একজন দত্ত ছিল, সেই দত্তের সাথে তিনি এই দ্বন্দ্ব করে ঘুষাঘুষি করে মারামারি করে তিনি জিতে গেলেন, আমরা স্বাধীন হয়ে গেলাম। বিষয়টা এরকম না, দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার স্বপ্ন, সে তো আজকের বিষয় নয়। এই সিলেটে 1782 সালে, আমি যদি ভুল না করে, কেউ থাকলে সংশোধন করে দেবেন, দুইজন পীর সাহেব সুফি সন্ত, সৈয়দ হাদামিয়া মাদানি, তারা শাহী ঈদগার পাশে এখানে একটি টিলায় মুহররমের দিনে নাঙ্গা তলোয়ার হাতে বললেন, আজ এই দেশে ইংরেজের রাজত্ব শেষ। লিন্সে তখন এই সিলেটের কালেক্টর ছিল, লিন্সেকে তারা আঘাত করেছিলেন এবং লিন্সের তরবারি ভেঙে গেল। তখন লিন্সে গুলি করে হাদামিয়াকে মেরে এবং গোর্খা সৈন্যরা অন্য নির্বিচারে গুলি করে, এবং সেখানে মাদামিয়া সহ আর অনেকে নিহত। তো স্বাধীনতার স্বপ্ন তো সেই 1782 সালে, আপনারা ভানুবিলের বিদ্রোহের কথা জানেন, সেখানে মানুষ বিদ্রোহ করেছে, মুনিপুরি প্রজারা বিদ্রোহ করেছে। তারও আগে নানা জায়গায় আঞ্চলিকভাবে নানা সামন্ত প্রভু, নানা কি বলে বালিশিরার এক জমিদার খাজনা দিতে অস্বীকার করে, ইংরেজ কালেক্টর তাকে অ্যারেস্ট করার জন্য মানুষ পাঠায়। সেই মানুষ এই সশস্ত্র পুলিশ পাঠায়, এদেরকে তারা মেরে ফেলে এবং তার রাজস্ব লুট করে নেয়। পরে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে। তো এইভাবে জায়গায় জায়গায় স্বাধীনতার লড়াই হয়েছে। তিতুমিরের ইতিহাস আমরা জানি, শরীয়তুল্লাহর ইতিহাস আমরা জানি, দুদু মিয়ার ইতিহাস আমরা জানি, সূর্য সেনের ইতিহাস আমরা জানি, সুভাষ বসুর ইতিহাস জানি। আর একজন নেতা ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন, "Give me blood, I shall give you freedom", কিন্তু তিনি দিতে পারেননি। মানুষের আকাঙ্ক্ষার এই যে তিন সঞ্চয়, এই যে তিন আলোক বিন্দু, এই আলোর বিন্দু দিয়ে মানুষ তার তিল ভালোবাসা দিয়ে একটি পরম পুরুষের কল্পনা করেছে, ধারণ করেছে, এবং সেইটি মূর্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিসেবে আমাদের সামনে ইতিহাসের নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের সৃষ্টি, বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় সেই যে ঈশ্বর পাটনি বলেছিল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানুষের সমৃদ্ধি, তার সন্তানের নিশ্চয়তা, তার সন্তানের সমৃদ্ধ জীবন, এটি তার আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষাকে ধারণ করে ফকির মজনু শাহ, ভবানী পাঠক লড়াই করেছে, প্রাণ দিয়েছে। এই আকাঙ্ক্ষাকে ধারণ করে হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া লড়াই করেছে, তিতুমির লড়াই করেছে,
ক্ষুদিরাম কিশোর বয়সে সেই লড়াই সংগ্রামের পাশাপাশি সমাজ বিকাশের ধারা আরো অনেক ঘটনা ছিল। 19বিংশ শতাব্দীর রেনেসাঁ এবং তার মাধ্যমে আমাদের দেশে মুক্ত বুদ্ধির চর্চার যে বিকাশ, ইংরেজের যে প্রণীত যে কেরানির সৃষ্টির শিক্ষা ব্যবস্থা, সেইখান থেকেই কিন্তু গড়ে উঠেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বীরজিওদের মতো লোক, এবং তাদের চিন্তা ভাবনায়, তাদের চেতনায় বাঙালি জাতি বৌদ্ধিক জগতের যে পরিবর্তন ঘটেছিল তারই অভিঘাত আমরা দেখতে পাই। কোথায়? সেটা হচ্ছে কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেনের বুদ্ধির মুক্তি আন্দোলন। সেই বুদ্ধির মুক্তি আন্দোলন, কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, সেই বুদ্ধির মুক্তি আন্দোলন, মুক্ত বুদ্ধির চর্চার যে বিষয়, সেইগুলো থেকে বিচ্ছিন্ন করে আপনি ভাষা আন্দোলনকে দেখলে খণ্ডিতকরণ হবে, কম্পার্টমেন্টালাইজেশন অফ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্টস হবে। এই যে ধারাবাহিকতা, এই সমগ্র ধারাবাহিকতার মধ্যেই শেখ মুজিবুর রহমান তিলে তিলে গড়ে উঠেছে এবং 71-এ পদ্মা, মেঘনা, যমুনার সমস্ত ধারা যখন এক মোহনায় মিলিত হয়েছে, আমাদের বৌদ্ধিক সংগ্রাম, আমাদের যুব সমাজের সংগ্রাম, আমাদের কৃষকের সংগ্রাম, লাঙ্কার বিদ্রোহ, আমাদের শ্রমিকের সংগ্রাম, মুলুক চলো আন্দোলন, এই সিলেটের তেলাগার আন্দোলন, নানকার আন্দোলন, শিক্ষকের আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আন্দোলন, সেই সাথে সাংস্কৃতিক আন্দোলন, সেই সাথে সকল শ্রেণী পেশার মানুষের নানা রকমের লড়াই সংগ্রাম, নানা রকমের বৌদ্ধিক তৎপরতা, তার মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ। আমার পূর্ববর্তী বক্তা কবি বলেছেন, তার মূল সুর ছিল ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা কোনো কথার কথা নয়। রাষ্ট্রের কোনো ধর্ম নেই, রাষ্ট্র নামাজও পড়ে না, পূজাও করে না। রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হতে হবে। এই কনসেপ্ট তো ফরাসি বিপ্লবের কনসেপ্ট তো আজকের কনসেপ্ট। বাঙালি জাতীয়তাবাদের যে লড়াই, সেই লড়াইয়ের মূল সুর ছিল ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদ এবং গণতন্ত্র। সমাজতন্ত্র সংবিধানে শুধু মূলনীতি হিসাবে লিখিত হয় নাই। 72-এ যে সংবিধান, সেই সংবিধানকে বন্দুকের মেয়র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নানাভাবে রক্তাক্ত করা হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। তারপরেও এখনো সেখানে আছে 72-এর সংবিধানে। এই দেশে মালিকানা হবে 3 রকমের: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা। ব্যক্তিগত মালিকানার জায়গা হচ্ছে 3 নম্বরে।
এটি হচ্ছে সমাজতন্ত্রের রূপরেখা। সুতরাং সমাজতন্ত্র শুধু উপর ভাষা ভাবাদর্শগত অবস্থান এবং যার যা মতো করে সেটাকে ব্যাখ্যা করবেন তার কোনো সুযোগ বঙ্গবন্ধু রেখে যায় নাই। বঙ্গবন্ধু সমাজতন্ত্রের রূপরেখা দিয়ে গেছেন। শিল্প কারখানা জাতীয়করণ করেছেন, ব্যাংক বিমা জাতীয়করণ করেছিলেন। সেগুলো 75-এর পরে তছনছ হয়ে গেছে। আমরা সেইগুলোকে ধারণ করি, আবার আমরা খুবই ঘটা করে আনুষ্ঠানিকভাবে এবং আন্তরিকভাবেই করি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি, মুক্তিযুদ্ধের চেতনা ধারণই করছি, ঠিকই আছে। কিন্তু অনেকটা এই যে রবীন্দ্রনাথের একটা গান আছে, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। বঙ্গবন্ধুকে তার ভাবাদর্শগত জায়গা থেকে যদি আমি ধারণ না করি, বঙ্গবন্ধুর শিক্ষাকে যদি আমি না নিই, বঙ্গবন্ধুর জীবন দর্শনকে আমি যদি না নিই, বঙ্গবন্ধু আলজিয়ার্সে গিয়ে বলেছেন দুনিয়াতে জাত হচ্ছে দুটো, শোষক এবং শোষিত, আমি শোষিতের পক্ষে। আলেনদের পরিণতি হলে আমি মাথা নত করবো না, এটা বঙ্গবন্ধুর কথা। তা আমরা যে শক্তি কাছে বঙ্গবন্ধু কখনো মাথা নত করেন নাই। বঙ্গবন্ধু সংবিধানের বিধান করে 12 অনুচ্ছেদে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিলেন। আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে চুক্তি করি। তো পূজার চলে ভুলে থাকার বিষয় হচ্ছে, আমার মনে হয় যে আমরা এখন আমাদের সম্বিত ফিরে পাওয়ার বিষয়। আমাদের উচিত বঙ্গবন্ধুকে তার ভাবাদর্শগত অবস্থান থেকে বাংলাদেশকে তার কনসেপচুয়ালিটির জায়গা থেকে ধারণ করে। মুক্তিযুদ্ধের স্মৃতি কথা, অনেক কথা হয়তো আমি বলতে পারতাম, বাচ্চারা ভালোই উপভোগ করতে হয়তো, কিন্তু সময় লাগবে। প্রত্যেকটি অপারেশনের অনেক নানা রকমের কাহিনী আছে। দু একটা কথা আমি বলি। আমরা সিলেটের প্রথম ব্যাচ যারা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, আমাদের সাথে যারা ছিলেন প্রথম থেকেই অংশগ্রহণ প্রশিক্ষণে, তাদের মধ্যে অনেক পরিচিত লোক ছিলেন। একজন হচ্ছেন বাবুল হোসেন বাবুল, আরও একজনের নাম আমি বলি, অনেকে চিনবেন না, সম্ভবত আজকের সভাপতি চিনবেন, ভাবি চিনবেন। সেটি হচ্ছে নুরুর রহমান সাহেবের ছেলে বাবু। নুরুর রহমান সাহেব যুক্তফ্রন্টের মন্ত্রী ছিলেন, তার ছেলে বাবু, তার বন্ধু মাহবুব। আমরা ট্রেনিং নিয়ে বেস ক্যাম্পে যাই, আরো নানান ঘটনার পরে দিলকুশ বাগানে আমরা একটা বড় অপারেশন করেছিলাম, রেড। সেখানকার একটা মজার কথা বলে আমি শেষ করবো, সেই সাথে একটা করুণ কথাও আছে। সেই যুদ্ধে আমাদের 4 জন শহীদ হন। সরকারি দলিলে আমি দেখেছি, আমাকে আমার বন্ধু মুস্তাফা বলেছেন যে 6 জন লেখা হয়েছে, আমি জানি না ঠিক, যে 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। তো ওইখানে আমরা যখন পাকিস্তানের পজিশনটাকে দখল করে নিই, আমরা উঠে গেলাম সেখানে। আমাদের এখানে জিন্দাবাজারে বীজগড় আছে, পরে বীজগড়ের মালিক ছিল আব্দুল মুকিদ নামে, খুব সাহসী মুক্তিযোদ্ধা। সে করেছে কি, সে ওই বাংকারের মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ পরে যখন আবার আমরা রিট্রিট করতে বাধ্য হলাম নানা কারণে, মুকিদ বাংকারের ভিতরে আর পাকিস্তানি আর্মি বাংকারের উপরে। কি অবস্থাটা দেখে, সেই অবস্থা থেকে মুকিদ কেমন করে জানি বেরিয়ে বেঁচে গেল।
সে লাভ দিয়ে পড়ে টড়ে গেছে। সেই অপারেশনে আমাদের সবচেয়ে বড় যেটি ক্ষতি হলো সেটি হচ্ছে বাবু আমাদের ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন, এই নুরুর রহমান সাহেবের ছিলেন, তার পায়ে গুলি লাগলো এবং সে পাহাড়ের খাদে পড়ে তো জীবনের আশা ছেড়ে দিয়েছে। যখন অন্যরা পাহাড়ের উপর দিয়ে আসছে তখন গান শুনে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, গান করছে। সে দেখা যায় বাবু এখানে পড়ে আছে, তো তারা তাকে নিয়ে আসছে, বলছে না আমাকে তো তোমরা নিয়ে যেতে পারবে না, তো কি পাহাড়ি রাস্তা না, তারপরে নিয়ে আসছে। এখন অবশ্য বাবু আছে এবং চুটিয়ে ব্যবসা করছে, তার পা নাই আর। তো এইরকম নানা ঘটনা আছে, এগুলো আমরা বাচ্চাদের বললে ভালো লাগবে। আমি আজকে আর দীর্ঘ করতে চাই না। আমি সকলের কাছে বিনীত যে আবেদন করছি, মুক্তিযুদ্ধকে তার মর্মমূলে উপলব্ধি করতে হবে, তার ভাবাদর্শগত অবস্থান কনসেপচুয়ালিটির থেকে তাকে ধারণ করতে হবে। আজকে জিনিসপত্রের দাম বেড়েছে, সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। বঙ্গবন্ধু টিসিবি করেছিলেন, টিসিবির দোকান ছিল, ন্যায্য মূল্যের দোকান ছিল। এখন ট্রাকের উপর করে এক জায়গায় পাচ্ছে, আরেক জায়গায় পাচ্ছে না। রেশনিং এর ব্যবস্থা ছিল, ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে আমরা রেশন ব্যবস্থা তুলে দিয়েছি। এইগুলো পুনর্বহাল করেন, বঙ্গবন্ধুকে ধারণ করেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন। গরিব মানুষের বাংলাদেশ, মেহনতি মানুষের বাংলাদেশ, সকল মানুষের বাংলাদেশ, সেইটাকে ধারণ করেন। তাইলে পরে আমার মনে হয় এই সমস্ত আয়োজনের একটা সফলতা হবে। না হলে এগুলো হবে কেবলই আনুষ্ঠানিকতা। আমাকে যারা এখানে দাওয়াত করে এনেছেন, আমি আবারও তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আবারও বলছি যে ভাই, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এটাকে আমি মনে করি না যে এর দ্বারা আমি বাড়তি কিছু করেছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে ওই নির্দিষ্ট বাস্তবতায় ওই কাজটি আমার করার কথা ছিল এবং এটা আমি করেছি। সুতরাং এর জন্য বাড়তি কোনো সম্মান, বাড়তি কোনো যে আমি একটা প্রিভিলেজড অবস্থান অনেকে মনে করেন, পেতে পারেন, আমি এটা মনে করি না। এই দেশ, এই দেশের মানুষ, তার মুখে যদি হাসি ফুটে, সে যদি ভালো থাকে, আমার যুবক তরুণ, সে যদি ওই সাগরের অতল জলে ডুবে না মরে, আমি যদি তাকে চাকরি দিতে পারি, আমার রাষ্ট্র যদি তাকে চাকরি দিতে পারে, যদি আমার ছেলে, আমার নাতি ইউনিভার্সিটিতে গিয়ে লাশ হয়ে না ফিরে আসে, তাতেই আমরা খুশি, তাতেই আমাদের আনন্দ। এইটাই আমরা চেয়েছিলাম। আমরা আমাদের যৌবন, আমাদের সবচেয়ে সুন্দর সময়গুলো এই কারণেই আমরা ব্যয় করেছি। এবং সেই জায়গায় যেতে যখন ব্যত্যয় ঘটে, তখন আমরা মর্মাহত হই, তখন আমরা আহত হই, তখন আমরা ব্যথিত হই। তা আমি আশা করব, আমার কথা অনেক দীর্ঘ হয়ে গেছে, হয়তো আপনারা এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করেছেন, এই জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সিলেটের প্রবীণ রাজনীতিবিদ শ্রদ্ধেয় বেদানন্দ ভট্টাচার্যকে। সুপ্রিয় সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেটের আরেকজন অভিভাবক, আমাদের সকলের প্রিয় প্রবীণ রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক এমপি মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি। সৈয়দা জেবুন্নেসা হক এমপি মহোদয় তার বক্তব্য প্রদান করার জন্য। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
360 পুণ্যভূমি সিলেট, হযরত শাহজালাল রহমতুল্লাহ, শাহফরান রহমতুল্লাহ, বুরহানুদ্দিন সহ বহু আউল বাউল পীর ফকিরের পুণ্যভূমি এই সিলেট। দুটি পাতায় এক টুকরির দেশ সিলেট। এই পবিত্র সিলেটে আমাদের সিলেট জেলা পরিষদের আয়োজনে এবং সহযোগিতা জেলা প্রশাসনের সহযোগিতায় দ্বিতীয় দিনের অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি, আমার মেয়ে, আমার রাজনৈতিক গুরু দেওয়ান ফরিদ গাজী সাহেবের সুযোগ্য তনয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সদস্য রোশন যেমন রুবা, মঞ্চে আজকে আমাদের প্রধান অতিথি যিনি আমাদের দেশ রক্ষার দায়িত্বে, মানুষের রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশের কমিশনার সাহেব নিসারুল আরিফ সাহেব এবং আমাদের মুক্তিযুদ্ধ লাল সবুজের পতাকা যারা আমাদেরকে এনে দিয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধা সূর্য সন্তান, আমি ওনাকে দাদাই বলি, বেদানন্দ দা। এবং এখানে সিলেট আমাদের ঐতিহ্যবাহী সিলেট প্রেস ক্লাবের সুনামধন্য সভাপতি ইকবাল সিদ্দিকী সহ মঞ্চের সামনে আজকে এই জেলা পরিষদের অত্যন্ত জনপ্রিয় প্রধান নির্বাহী সিংহবাবু এবং আমার আরেকজন পুলিশের কর্মকর্তা ফসল সাহেব সহ জেলা পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, এখানে অনেক জ্ঞানী গুণীজন উপস্থিত হয়েছেন, প্রিয় সাংবাদিক, প্রেস মিডিয়ার ভাই বোনেরা এবং সবচেয়ে আমার ছোট্ট সোনামণিরা, আজকে যারা এই মুজিব শতবর্ষ এবং সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তোমরা এসেছ যোগ দিতে, মুক্তিযুদ্ধের কথা শুনতে, বঙ্গবন্ধুর কথা শুনতে, তোমাদের সবাইকে আমি আসসালামু আলাইকুম, আদাব এবং জয় বাংলা। আমি কালকে অনেক লম্বা কথা বলেছি, আজকে আর লম্বা করে বলবো না, সময় নষ্ট হয়ে যায়। আমি শুধু বলবো, এই পবিত্র মাটির সন্তানেরা দুর্নীতি করতে জানে না। যার সব নেতাদের পেয়েছি আমি সিলেটে, আমার রাজনৈতিক গুরু সহ দেওয়ান ফরিদ সাহেব, আব্দুল সামাদ আজাদ সাহেব, এস.এম. কিবরিয়া সাহেব, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, পীর হাবিবুর রহমান সাহেব, আব্দুল হামিদ সাহেব, আব্দুর রহিম, এমএনএ সাহেব, আরও অনেক, লতিফ সাহেব, হাবিবুর রহমান সাহেব, উনি আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং উনি 3টা উপজেলার এমপি ছিলেন। সহ আমাদের অনেক জ্ঞানী গুণীজনকে আমরা হারিয়েছি, আজকে আমাদের মধ্যে নেই। তার শেষের সময় আমরা যখন ছাত্রলীগ 1962-65 আমাদের দেওয়ান নুরুল ইসলাম চঞ্চল ভাই যুবলীগের কেন্দ্র কমিটির সদস্য এবং সিলেট ছাত্রলীগ উনি প্রথম সহযোগিতা করে আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা এনামুল হককে ছাত্রলীগের সভাপতি করেছিলেন এবং আরেকজন বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদ, উনি ছিলেন সেক্রেটারি। আজকে ওনারা আমাদের মধ্যে নেই। বীর প্রতীক এনামুল হক চৌধুরী একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওনারা আমাদের মধ্যে নেই। কত আমার ভাইকে হারিয়েছি, শুধু আমি ফাঁপি গুণাগার হই আর যাই হই, আমি বুঝতে বেঁচে আছি খালের সাক্ষী হিসাবে এই ভাইদের কথা বলার জন্য, এই ভাইদের কথা, আমার মা বোনদের কথা বলার জন্য বুদ্ধি আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। আমি বলবো শুধু আমার যে নতুন প্রজন্ম, আমাকে গার্লস স্কুল
মহিলা কলেজ সবাই নিয়ে যান মুক্তিযুদ্ধের গল্প বলার জন্য। আমি ইন্ডিয়ায় যাই নাই, আমি দেশের ভিতরে থেকে এই 25শে মার্চ রাত্রে আমার একটা সন্তান হয়েছিল, তার জন্য আমি ইন্ডিয়া যেতে পারি নাই। দেওয়ান ফরিদ গাজী সাহেব আমার জন্য রুম ভাড়া করে রেখেছিলেন, কিন্তু আমার শ্বশুর যেতে দেন নাই। আমার ছোটো বাচ্চা ওই রাত্রেই আমার বাচ্চা জন্ম নিয়েছিল, বাচ্চাদের নিয়ে যেতে যান নাই। কিন্তু আমি দেশের ভিতরে একজন মুক্তিযোদ্ধার চেয়ে কোনো অংশে কম করি নাই। আমি আমার বাসায় মুক্তিযোদ্ধাদের রেখে ওনারা অস্ত্র আমার চাউলের গ্রামের মধ্যে রাখতেন। তখন তো বয়স ছিল না, এত কিছু বুঝতাম না। কোন জায়গায় নিয়ে কার বাড়িতে টাকা দিতে হবে, কার ছেলে যুদ্ধে চলে গেছে, মা কান্নাকাটি করছেন, ওনাদেরকে গিয়ে একটু দেখে আসি, এইগুলোই ছিল আমার কাজ। এবং ওনারা যে আমার বাসা অস্ত্র রেখে যেতেন, বলতেন ভাবি আপনার রুমের দরজাটা আপনি খুলবেন না, কেউ আসলে বলবেন ভাই তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছেন। আমি সেই সৌভাগ্যবান মহিলা, অনেক মুক্তিযোদ্ধা আমার কাছে এসেছেন। এমনকি আমাদের যিনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন ইফতেখার হোসেন শামীম, আমি প্রথম 96 সালে নবীনজন যখন চেয়েছি, আমি দিকে বললাম যে শ্যাম ভাই আমার ফর্মটা একটু চেক করে দাও। ভাবি আপনি কী করলেন? চালটি ফৌরে আপনার 4টা টুকা আমি পেয়েছি, যে আপনার কী কী অসুবিধা, কোন জায়গায় মানুষের কী, এগুলো আপনি লিখলেন না কিসের জন্য? এগুলো তো আমার মনে নাই। ঠিক কী ফর্ম ফিল আপ করলেন? উনি নিয়ে আমার ফর্মটা ফিল আপ করে দিয়েছেন। আজকে উনিও আমাদের মধ্যে নেই। আমাদের আওয়ামী লীগের যত দুর্দিনের মানুষ কেউ নাই, সব মারা গিয়েছেন। এমনকি শেষ যিনি 70-এর নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, এমসি হয়েছিলেন অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব, উনি এই জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলেন। উনিও করোনার সময় উনিও মারা গিয়েছেন। আমাদের দুর্দিনের কোনো মানুষ নাই। এখন যারা আমাদের নতুন প্রজন্ম, আমার সন্তানের সমতুল্য, তাদেরও ভাবি আমি বলি এই ভাই সবাই এখন আমাদের আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, যারা তারা আমার সন্তানের সমতুল্য। কিন্তু এরাই আমাদের এই দেশ করার কারিগর। আমাদের তো সময় শেষ হয়ে গিয়েছে। ওনারা আমার নতুন প্রজন্মকে নিয়ে জাতির জনকের যে স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়তে আমাদের এই যারা এখন জোয়ান যুবক, আপনাদেরই কাজ হলো আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার, তাদেরকে সঠিক পথে চালানোর দায়িত্ব আপনাদের। আর আমি এখানে একটি কথা বলবো, আমার মেয়েরা যারা জেলা পরিষদ থেকে নির্বাচিত হয়েছে, তোমরা ছাড়াও এখানে আমার অনেক মায়েরা বোনেরা আছেন। মা ছোট্ট একটি শব্দ, কিন্তু এই মায়ের মহত্ব সবাই বুঝে না। এই মা হলো মানুষ গড়ার কারিগর, সন্তান গড়ার কারিগর। মায়েরা পারে না এমন কিছু নেই। একজন সচেতন মা একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। নিজের ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী ছাড়াও আশপাশ সমাজের অনেক কিছু এই মায়েরা করতে পারেন। কিন্তু আমরা মায়েরা অলস, আমরা নিজের ঘরই সামাল দিতে চেষ্টা করি না। আমি নিজের কথাই আমি নিজে বলি, নিজের আমাদের সিলেটে একটি কথা আছে, নিজের ডুল নিজে বাজাতে হয়। আমি যে বুন্নেসা তৃণমূলের মানুষ, আমি উপরতলা থেকে আসি নাই। আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে 1962 সালে ছাত্রলীগের সদস্য হয়েছিলাম। কার বদৌলতে? আমার স্বামী এনামূলক, ওনার বদৌলতে। উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন। সেই সুবাদে যে রাস্তায় নেমে এসেছিলাম, আজকে উনি 10 বছর হয়ে মারা গিয়েছেন, কিন্তু আমি এখনও মানুষের সাথে আছি। এবং মৃত্যুর আগ পর্যন্ত এই সিলেটের, এমনকি বাংলাদেশের যেখানে যে মানুষ পাই, আমি আপনাদের সাথে আছি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য। বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য শুধু আমি না, আমার ছেলে মেয়ে সবাইকে আমি উৎসর্গ করে দিয়েছি এই আওয়ামী লীগের নামে। আওয়ামী লীগের নামে কাজ করো। আমরা সারা জীবন আওয়ামী লীগ করেছি। আওয়ামী লীগ ছাড়া আমরা কিছু বুঝি না, চোখে দেখি না। ইলেকশনে গেলে নৌকা ছাড়া অন্ধ হয়ে যাই। এইটা একটা দূষণ গুণ, আমি জানি না। সবাই আমাকে বলে যে নৌকা ছাড়া কিছু বুঝেন না। আর ইলেকশনের 6 মাস আগ থেকে আমি কাজ করা আরম্ভ করি। যে জেলারই হোক, শাহজালালের মাজারে আসলে
বলি এই নৌকা একটা বুট দেন। আপা আমরা তো আপনার এলাকার না। আমি কই আমার এলাকা না, সমস্ত বাংলাদেশে নৌকা আছে, যেখানে নৌকা পাবেন সেখানে আপনারা নৌকায় উঠে যাবেন, লাভ দিয়ে নৌকায় উঠবেন, আর নামবেন না। আমিও জীবনে নৌকা থেকে নামি নাই। অনেক কথা বললাম, শুধু এইটাই বলি যে এত জ্ঞানী মুনিজন আমার, যে উনি আমার সন্তানের সমতুল্য, যে মুর্শেদ সাহেব এসেছেন, উনি বিশেষ অতিথি হিসাবে আসলো, উনার যে জ্ঞান, উনার যে বাবার পরিচয়, আল্লাহ উনাকে অনেক বড় জায়গায় অনেক বড় নেতা হতে পারতেন, কিন্তু উনার যে অনেক বেশি। এই সেই কালি যেন কখনো না পুরায়, আমাদের দেশের জন্য, জাতির জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য আপনারা লিখে যাবেন। আমরা তো লিখতে জানি না, শুধু মুখে যা বললাম তাই শেষ। এবং আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, আমি উনার বলি মমতাময়ী মা, এই মার আসনটি যেন আমরা সব সময় মায়ের সম্মান দিয়ে রাখতে পারি। আমরা বাংলাদেশে নারী পুরুষ ছেলে মেয়ে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে যে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করব, আপনারাও করবেন, এই আশাটুকু আমি ছিল পবিত্র মাটির মানুষের কাছে রাখি। এবং দোয়া করবেন আল্লাহ যেন উনারে আরও শক্তি দেন। আর আয়ু যদি কম থাকে, আমার আয়ু বেশি হলে আমার কাছেও একটু নিয়ে আল্লাহ যেন শেখ হাসিনাকে আয়ু বাড়িয়ে দেন, কেননা উনি মানুষের জন্য কাজ করবেন। যারা মানুষের জন্য কাজ করেন তাদের জন্য আমরা সবসময় দোয়া করি যে আল্লাহ ওনাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, মানুষের সেবা করতে পারবেন, এটা সবসময় বলি। আর আজকে আমি জেলা পরিষদকে আবারও ধন্যবাদ জানাই। কালকেও নিয়ে আসছিলেন আপনারা এই মঞ্চে, আজকেও নিয়ে আসছেন। আমি ছোটো মহিলা, কিন্তু আমি সবার সাথে মিলেমিশে কাজ করলে আমার খুব ভালো লাগে। আর মানুষের কাছে না যেতে পারলে আমার মন খারাপ হয়ে যায়, কথা বলতে না পারলে আমার ভালো লাগে না। এটা আমার একটা রোগে পরিণত হয়েছে। তাই আপনার কাছে আমি আকুল আহ্বান জানাই, আপনারা আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর বয়স হয়েছে, হঠাৎ শুনবেন মরে গিয়েছি, মরে গেলেও একটু জানায় যায় অংশগ্রহণ করিয়েন। আমার ছেলেদেরকে বলেছি মহিলাদের লাশ পুরুষরা দেখতে পারে না। আমি বলছি এটা আমি মানি না। আমি মরলে তোমরা শহীদ মেরেরই নিয়ে যাবা, আর হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমার ভাই বোনেরা সবাই আমার লাশ দেখবে। আমার যত গুনাহ হয় পরকালে আমি আল্লাহর কাছে সেই জবাব দেবো। তা আমার মানুষ যেন আমাকে দেখতে পারে, এটাই আমি আমার ছেলেদেরকে বলেছি। আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম, অনেক কিছু বললাম, দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর ঘরে ঘরে যেন মুক্তিযুদ্ধের স্বপ্নটা আপনারা আমাদের বাচ্চাদেরকে দেখিয়ে দিবেন। আমি কালকে আমার এইডেড হাই স্কুলে মুক্তিযুদ্ধের গল্প বলতে যাব, কালকে আবার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের গল্প বলতে যাব। আমি এই গল্পের মধ্যেই আছি, বলতে বলতে একদিন শেষ হয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে জেলা পরিষদকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এখানে নিয়ে এসেছেন। আর আমি আপনারা ওইরকম দাওয়াত না দিলেও আমি চলে আসি এই মানুষের মধ্যে, মানুষকে দেখার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য নয়, মানুষকে দেখার জন্য। মানুষকে দেখলে আমি অনেক শান্তি পাই। পরিষদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সিলেট জেলা পরিষদের এবং আওয়ামী লীগের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় সৈয়দা জেবুন্নেসা হক মহোদয়কে তার কথার জন্য। আজকে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ নিশারুল আরিফ। আমি এবার আজকে আলোচনা সভার প্রধান অতিথি জনাব মোহাম্মদ নিশারুল আরিফ মহোদয়কে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ অনুষ্ঠানের উপস্থাপিকা মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব বড় বক্তব্য দিব না, খুব ছোট বক্তব্য আমার থাকবে, কারণ আমার যে ঝুলি, এই ঝুলিটা অনেকটাই শূন্য। যাদের ঝুলি পরিপূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতায়, যাদের ঝুলি পরিপূর্ণ আপনার গবেষণায়, তাদের কথা আপনারা শুনেছেন।
আমি যথাসম্ভব ছোট্ট করে আমার বক্তব্য পেশ করব। এর আরেকটি কারণ আছে। আজকের যে আলোচনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি শুরু হয়েছে মধ্যাহ্নভোজের পর। ইংরেজিতে একটা কথা আছে যে আফটার লাঞ্চ রেস্ট এ হোয়াইল, আফটার ডিনার ওয়াক এ মাইল। লাঞ্চের পরে, মধ্যাহ্নভোজের পরে রেস্ট নেবেন, একটু হামি উঠবে, এটা খুব স্বাভাবিক, আমরা সেটা দেখেছি। আজকের জেলা পরিষদ সিলেটের আয়োজনে এবং জেলা প্রশাসন সিলেটের সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উৎসব এর আয়োজনে আপনার আলোচনা অনুষ্ঠান। এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমাতুল জোহরা রওশন জেবিন, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট। সম্মানীয় অতিথি এখানে উপস্থিত রয়েছেন যারা, আমি নর্মালি তাদের নামটি বলি না সময় শর্ট করার জন্য, কিন্তু আজকে আমি বলতে চাচ্ছি। আজকে এখানে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব বেদানন্দ ভট্টাচার্য। উনি বীর মুক্তিযোদ্ধা, এটাই ওনার পরিচয়। উপস্থিত রয়েছেন মুস্তফা আহমেদ মুর্শেদ, কবি ও কলামিস্ট। উপস্থিত রয়েছেন ইকবাল সিদ্দিকী, সভাপতি সিলেট প্রেস ক্লাব। জনাব আমিনুল ইসলাম চৌধুরীর নাম এখানে লেখা আছে, উনি উপস্থিত আছেন কিনা আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, আমরা 51তে পা দিয়েছি। স্বাধীনতার 50 বছর পার করে আমরা 51তে পা দিয়েছি। গুটি গুটি পা করে বাংলাদেশের এখন বয়স 51। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। গত বছর খুব আড়ম্বরপূর্ণভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করার কথা ছিল, কিন্তু বিশ্বের যে অতিমারি, এই অতিমারির কারণে আমরা আড়ম্বরপূর্ণ আরও অনেক ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল, সেটি করা সম্ভব হয়নি। কিন্তু এর মধ্যেও আমরা ছোট্ট করে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটি করে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে রয়েছে সেটি হচ্ছে যে এই সুবর্ণ জয়ন্তী 50 বছরের স্বাধীনতার আবার মহাবিজয়ের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও। আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিছুই বলবো না। আমি আমাদের স্বাধীনতার যে ইতিহাস সেটা নিয়েও কিছু বলবো না। আমি একটু অন্য কথা বলি। আপনারা যারা ব্যক্তিগত অভিজ্ঞতায় অভিজ্ঞ তাদের বক্তব্য শুনেছেন, আপনারা অনুধাবন করেছেন। সিলেট 360 আউলিয়া হযরত শাহজালালের পুণ্যভূমি। এখানে নদী, নালা, হাওর, বাওর, টিলা সবই রয়েছে। নেই শুধু একটি জিনিস, সেটি হচ্ছে সমুদ্র। এই অঞ্চলে সমুদ্র নেই। আমি আজকে সমুদ্রের কথা বলি, সমুদ্র বিজয়ের কথা বলি, আমি একটু ব্লু ইকোনমির কথা বলি। জাতির পিতার মেধা মনন সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। 1974 সালে সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সমুদ্র সীমা নির্ধারণ করার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় এবং
লজ্জার বিষয় আমরা বাঙালি যারা আছি তাদের কাছে যে 1975 সালে সপরিবারে আমাদের জাতির পিতাকে হত্যা করে তার যে সোনার বাংলা গড়ার স্বপ্ন সেটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়। এরপর অনেকটা সময় কেটে গিয়েছে। 2009 সালে আপনারা জানেন, তখন জাতির পিতার এই যে অপরিপূর্ণ স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য ওনার কন্যা তনয়া, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি উদ্যোগ গ্রহণ করলেন। 2009 সাল থেকে আমরা এই সমুদ্রের সীমাটি নিয়ে যে বিরোধ আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে রয়েছে, দুটো দেশের সাথে রয়েছে, এই দুটো দেশের বিরুদ্ধে মামলা করে আমরা 2012 সালে এই সমুদ্র বিজয় করলাম, প্রথম একটি দেশ থেকে। পরবর্তী আরেকটি দেশের যে আপত্তি বা দ্বন্দ্ব ছিল সেটিও আমরা 2014 সালে বিজয় করলাম। এটা যে হলো এই সমুদ্র সীমা, এই সমুদ্র সীমা, একটু জিওগ্রাফির কথা বলি এখানে অনেক ছোট ছোট স্টুডেন্টস, ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে। সমুদ্র সীমা এটি নির্ধারণ করা হয় যে আমাদের যে সকল দেশের সাথে সমুদ্রের সংযোগ রয়েছে, এই ভূপৃষ্ঠ থেকে প্রথম যে 12 নটিক্যাল মাইল বলে, এই 12 নটিক্যাল মাইল হচ্ছে সার্বভৌম সমুদ্র সীমা, সেটা সেই দেশটি ব্যবহার করবে। এর পরবর্তী 200 নটিক্যাল মাইল আছে যেটাকে বলা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি এর যে সম্পদ, এই সম্পদটি সেই রাষ্ট্রটি ব্যবহার করতে পারবে, তার মালিক হবে সেই সংশ্লিষ্ট রাষ্ট্র। এরপরে রয়েছে মহীসোপান, ঢাল হয়ে গভীর সমুদ্রের দিকে যখন চলে যায়, এই গভীর সমুদ্রের যে ঢালটি, এই ঢালটিকে মহীসোপান বলা হয়। কন্টিনেন্টাল সামথিং, যাক আমার এখন মনে নাই, হ্যাঁ কন্টিনেন্টাল সেলফ বলা হয়। সেটার পরিমাণ হচ্ছে 300 নটিক্যাল মাইল। আমাদের সাথে আমাদের পার্শ্ববর্তী যে দুই দেশ, এই দুই দেশের সাথে যে আমাদের বিরোধ ছিল, এই বিরোধে আমাদের একটি দেশের যে পরিমাণটি আমরা পেয়েছি সমুদ্র সীমার, সেটি হচ্ছে 1,18,000 বর্গ কিলোমিটার। এটি আপনার কেউ কেউ বলে থাকেন যে এটি 1,21,000 বর্গ কিলোমিটার প্লাস। আমরা তো সমুদ্র বিজয় করলাম। সমুদ্র বিজয় করার পর কি করা হলো? সরকার কি করলেন? সরকার কোস্ট গার্ড স্থাপন করলেন। কোস্ট গার্ড, আমাদের বাংলাদেশ নেভিকে শক্তিশালী করা হলো। আমরা যখন এই সুবিশাল পরিমাণ যে সমুদ্র যে সীমা আমরা আমাদের করে পেলাম, তখন আমাদের বাংলাদেশের মতন দেশ এই সমুদ্র সীমাকে রক্ষা করার জন্য 2টি সাবমেরিন কিনল। সাবমেরিন, অনেক ইউরোপিয়ান দেশ 1টি সাবমেরিন আছে, বাংলাদেশে 2টি সাবমেরিন আছে এই সীমাটি রক্ষা করার জন্য। আমরা আমাদের যে রাষ্ট্রের ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে যাচ্ছি, এবং আপনারা জানেন যে বাংলাদেশ কিভাবে কি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এখন সরকার চিন্তা করছে ব্লু ইকোনমি নিয়ে। ব্লু ইকোনমি হচ্ছে আমাদের সমুদ্রের যে সম্পদ সেটি আহরণ করা। আমরা যদি একই গতিতে এগিয়ে যেতে পারি তাহলে আমরা 2030 সালের ভিতরে আমাদের যে এসডিজি আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটা আমরা অর্জন করব। এবং আমরা যদি আমাদের এই সমুদ্র সম্পদ সঠিকভাবে আহরণ করতে পারি তাহলে আমরা 2041 সালের ভিতরে
উন্নত দেশ হব। এই উন্নত দেশের স্বপ্ন আমাদের জাতির পিতা রেখে গিয়েছেন। এখন এই উন্নত দেশের স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার তনয়া উনি দেখছেন। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রত্যেককে খুব দৃঢ়ভাবে এই যে আমাদের ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। সবার সহযোগিতা এর জন্য কাম্য। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমরা যখন এগিয়ে যাব তখন কিছু দুষ্ট চক্র আছে আমাদেরকে পিছন দিকে টেনে ধরার চেষ্টা করবে, হিংসা করবে। সুকান্ত ভট্টাচার্যের কি না সুকুমার রায়, যে কোনো একজনের, সুকুমার রায়ের একটি ছড়া আছে, হিংসুটদের গান। সুকুমার রায়ের একটি ছড়া, ওটাতে বলা আছে যে আমরা সবাই লক্ষ্মী ভারী, তোমরা সবাই বিশ্রী, তোমরা খাবে নিমের পাচন, আমরা খাবো মিশ্রি। আমাদের আশেপাশে যারা আছে, যখন আমরা এগিয়ে যাব তখন তাদের এই হিংসার কারণেই আমাদেরকে টেনে ধরার চেষ্টা করবে। এই জিনিসটিও আমাদেরকে খুব সতর্কভাবে দেখতে হবে। আমাদের চোখ কান সব কিছু খোলা রেখে আমাদেরকে একটি স্টেপ দিতে হবে, কারণ আমরা একটি অবিস্মরণীয় উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন একটি হট টপিক। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো কেন এফেক্ট করে আমাদের? কারণ আমরা সব আইটেমে স্বনির্ভর নই। আমাদেরকে কিছু কিছু আইটেম আছে যেগুলো আমদানি করতে হয়, অর্থাৎ আমরা আমদানি নির্ভর। আমরা যখন স্বনির্ভর হব তখন কিন্তু তেলের দাম বাড়বে না, তখন ডালের দাম বাড়বে না। আমাদেরকে স্বনির্ভর হতে হবে। আমরা যদি স্বনির্ভর হই তাহলেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারব। যখন একটি বিষয় আপনার বৈদেশিক কোনো অর্থনীতির উপর আমাদের নির্ভর করতে হয়, তখন কিন্তু সরকারের হাতে সেই কন্ট্রোলটা থাকে না। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। এই কারণে আমরা চেষ্টা করব যেন আমরা স্বনির্ভর হয়ে উঠি। স্বনির্ভর হয়ে উঠলেই, যেমন আপনার গরুর কথা চিন্তা করেন, পার্শ্ববর্তী একটি দেশ থেকে আমাদের গরু আমদানি বন্ধ করে দিবে বা বন্ধ করে দিচ্ছে, এই ধরনের একটি যখন কথা উঠেছিল অনেক আগে, তখন কিন্তু আমরা সবাই খুব ভীত সন্ত্রস্ত হয়েছিলাম যে গরু হয়তো কোরবানির গরু এবার যেটা 50,000 টাকায় কিনতাম এটা এখন 2 লাখ টাকায় কিনতে হবে। ডিমান্ড বেড়ে যাবে, সাপ্লাই নাই। কিন্তু এই যে আমরা কৃষি খাত, পশু খাত, প্রোটিনের যে ঘাটতিটা, এটি কিন্তু আমরা পূরণ করে ফেলেছি। গরুর এখন যে পরিমাণ উৎপাদন হয় খামারে আমাদের দেশে, আমাদের কিন্তু বিদেশ থেকে আর গরু আমদানি করার কোনো প্রয়োজন নাই। দাম কিন্তু গত ঈদগুলোর কথা চিন্তা করে দেখেন, কোরবানির ঈদে দাম কি তেমন বেড়েছে? বাড়ে নাই। যদি আমরা স্বনির্ভর হই তাহলে আমাদের এই দাম, দ্রব্যমূল্য কেউ, কোনো দুষ্ট চক্র বাড়াতে পারবে না। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু দুষ্ট চক্র রয়েছে যাদেরকে আমরা সিন্ডিকেট বলছি। এই সিন্ডিকেটগুলি ভেঙে দেওয়ার চেষ্টা অবশ্যই আমরা যারা প্রশাসনে আছি আমরা করব। আমি ছোট বক্তব্য দিতে যে বোধহয় একটু দীর্ঘ বক্তব্যই দিয়ে দিয়েছি। আমি এর জন্য ক্ষমা প্রার্থী। মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, মাননীয় সভাপতি সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে, এবং যারা সামনে উপবিষ্ট রয়েছেন ইনক্লুডিং জার্নালিস্ট, ফটো জার্নালিস্ট, এবং যদি কোনো মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা থেকে থাকেন বা অন্য নাগরিক যারা আছেন, সিলেট নগরের সুনাগরিক যারা আছেন, তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা,
বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানীয় পুলিশ কমিশনার শ্রদ্ধেয় নিশারুল আরিফ মহোদয়কে তার চমৎকার বক্তব্যের জন্য। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে রয়েছি আমাদের আলোচনা সভার। আজকে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে এই পর্ব শেষ হবে। তার আগে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার জন্য আমরা 2-3 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি, সাজনা সুলতানা হক চৌধুরী, মোহাম্মদ মতিউর রহমান ও লুকন মিয়া। আমি আপনাদেরকে দ্রুত মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মাননীয় অতিথিবৃন্দের কাছে আমাদের অনুষ্ঠানের স্মারকটি তুলে দেওয়ার জন্য, সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য আপনাদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি মহোদয়ের স্মারক ইতিমধ্যেই আমরা তার কাছে হস্তান্তর করেছি। প্রধান অতিথির পরে আমাদের গুণীজন শ্রদ্ধেয়জন সৈয়দা জগুন্নেসা হক এমপিকে তার প্রেসটি তুলে দিবেন। সৈয়দা জগুন্নেসা হক এমপির কাছে আমাদের প্রধান অতিথিকে ইতিমধ্যে দেয়া হয়ে গেছে। অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই দেয়া হয়ে গেছে, হ্যাঁ, প্রধান অতিথি মহোদয়কে দেওয়া হয়েছে বিশেষ অতিথি সৈয়দা জগুন্নেসা হক এমপি, সাবেক এমপি সিলেট, ওনাকে দেয়া হয়ে গেছে। আমরা গতকাল দিয়েছি, আজকে দেওয়া হচ্ছে। আমরা সবসময় আপনাদেরকে শ্রদ্ধা জানাতে চাই যারা মুক্তিযুদ্ধের সাথে ছিলেন। মুক্তিযোদ্ধা, আপনাদের প্রতি আমাদের আজন্মের ঋণ, আপনাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা সবসময়। শ্রদ্ধেয় বেদানন্দ মহোদয়কে দেওয়া হয়ে গেছে। এরপরে জনাব মুজতবা আহমেদ মুর্শিদ, কবি ও কলামিস্ট, তাকে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন আমাদের জেলা পরিষদ সদস্য। সুপ্রিয় সুধী মণ্ডলী, একটা করতালি আপনাদের কাছে এই মুহূর্তে আমি আশা করতেই পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপর আজকের বিশেষ অতিথি শ্রদ্ধেয় ইকবাল সিদ্দিকী মহোদয়, সভাপতি সিলেট জেলা প্রেস ক্লাব। ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেস ক্লাব, সরি, জনাব ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেস ক্লাব সভাপতি, তুলে দিচ্ছেন সুষমা সুলতানা রুহি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে সভাপতির বক্তব্যের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আমাতুজ্জোহরের রহস্য প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট। তার বক্তব্যের মধ্য দিয়েই আমাদের এ পর্বের আনুষ্ঠানিকতা শেষ হবে। আসসালামু আলাইকুম ও আদাব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট জেলা পরিষদ কর্তৃক আয়োজিত শতকের শিখরে সুবর্ণ স্বাধীনতা উৎসবে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নিশারুল আরিফ, পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন, উপস্থিত আছেন সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব বেদানন্দ ভট্টাচার্য, উপস্থিত আছেন কবি ও কলামিস্ট জনাব মুজতবা আহমেদ মুর্শিদ, এবং উপস্থিত আছেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি জনাব ইকবাল সিদ্দিকী, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত গুরুজন এবং পরম শ্রদ্ধেয় সাবেক সংসদ সদস্য সৈয়দা জগুন্নেসা হক। সামনে উপস্থিত আছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সন্দীপ কুমার সিং, উপস্থিত আছেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত আছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ এবং সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সামনে উপস্থিত সোনামণিরা, তোমাদের জন্য মুজিবীয় শুভেচ্ছা। আগামীকাল 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস। 1920 সালে 17ই মার্চ বাঙালি রাখাল রাজা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এবং বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই ওনার নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি।
আমি এই অনুষ্ঠানের মাধ্যমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15ই আগস্ট ওনার পরিবার, বঙ্গবন্ধুর পরিবারে যারা নির্মমভাবে নিহত হয়েছেন তা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতাকে, এবং আমি অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাদের যারা এখনো আমাদের মাঝে আছেন। আমি শ্রদ্ধা জানাই আমাদের জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট লুৎফুর রহমান। উনি গত বছর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্পূর্ণ 3 দিন অনুষ্ঠানটা নিয়ে সম্পূর্ণভাবে সমাপ্ত করেছিলেন। আমি এই অনুষ্ঠানের মাঝে আরও শ্রদ্ধা জানাই সিলেটের জাতীয় নেতা জনাব আব্দুস সামাদ আজাদ, দেওয়ান ফরিদ গাজী, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, হুমায়ুন রশিদ চৌধুরী, শাহ SM কিবরিয়া সহ যারা প্রয়াত হয়েছেন সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। সামনে উপস্থিত সুধীবৃন্দ সবাইকে আমাদের সবার একটা কথা মনে রাখতে হবে, বঙ্গবন্ধু, বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এই শব্দগুলি কিন্তু একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কোনো সময় সঠিক হবে না এবং সম্পূর্ণ হবে না। বঙ্গবন্ধুর ইতিহাস, ওনার জীবন আদর্শ বলতে গেলে অনেক সময় এবং অনেক ব্যাপক সময়ের প্রয়োজন, সেটাই কম সময় বলা সম্ভব নয়। তবে একটা কথাই বলবো, বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী আছে সেটা থেকে আমাদের পরবর্তী প্রজন্মরা বা আমাদের যারা প্রজন্ম তারা অনেক কিছু জানতে পারবে। আমি আশা করি সবার কাছে এই বইটা আপনারা সংগ্রহ করবেন বিভিন্ন লাইব্রেরি থেকে। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেটার ফলশ্রুতি আমাদের 26শে মার্চে বঙ্গবন্ধুকে যেন 25শে মার্চ রাতে গ্রেফতার করা হয়, পাকিস্তানিরা গ্রেফতার করে। তারপর 26শে মার্চে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। আমরা জানি যে বঙ্গবন্ধু ছাড়া এবং বঙ্গবন্ধুকে আমরা পাকিস্তান তারা রাখলেও কিন্তু এখানে মুজিবনগর সরকারের মাধ্যমে দেশে বঙ্গবন্ধুকে রেখে আমাদের এখানে স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছিল। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের দিনাজপুর থেকে আমাদের যে একজন বিশেষ অতিথি এসেছেন, ওনার সম্পর্কে আপনারা সবাই জেনেছেন। আসলে তারা বঙ্গবন্ধুর এত কাছের ছিলেন যে বঙ্গবন্ধু প্রতিটি জায়গায় একজন করে ওনার অনুসারী এবং ওনার ফলোয়ার রেখেছিলেন। উনি অনুপস্থিত ছিলেন, তারপরে কিন্তু তারা বঙ্গবন্ধুর কার্যক্রমটা ওনারা চালিয়ে গেছেন। সিলেটে আমার বাবা দেওয়ান ফরিদ গাজী বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন। সেই সুবাদে আমি বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার এবং ওনার সান্নিধ্য পেয়েছি। আমি নিজেকে খুব গৌরবান্বিত করে এবং বঙ্গবন্ধুর যে আদর্শ আমি বঙ্গবন্ধুর আদর্শেই কিন্তু আমরা এই যে রাজনীতি সব কিছু কিন্তু বঙ্গবন্ধুর আদর্শেই আমরা চালিত হচ্ছি। আমি বেশি লম্বা করব না। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, কারণ ওনার সুদক্ষ নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার উন্নয়ন। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ভিশন 2041 রূপকল্প। এই রূপকল্পকে বাস্তবায়ন করতে হলে আমাদের সকল প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবার কাছে আমাদের যারা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যে জীবনের যে ইতিহাস আপনারা এগুলো সংরক্ষণ করে যান আপনাদের বংশধর কাছে। সেটাই হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি দলিল।